হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব দ্য জাজ ফ্রম দ্য হেল পার্ট 2। এপিসোডের শুরুতেই আমরা ভাল্ককে দেখি যে জাস্টি তার অ্যাসিস্ট্যান্ট ছিল, আর সে গুমান নামের একজন লোকের বডিতে ঢুকে এখন কাংবিতনার অ্যাসিস্ট্যান্ট রূপে আছে। আর জানতে পারি কাংবিতনা এখনও একজন ক্রিমিনালকেও মেরে নরকে পাঠাতে পারেনি। সেখানে আরেকজন মেয়েকে দেখি যে কাংবিতনার অ্যাসিস্ট্যান্ট ছিল। তখন সেখানে হানদাওন আসে বিতনার জিনিস নিয়ে। সে গুমানকে দেখে ভাবে এটাই হয়তো সেই মোটা লোক যাকে কাংবিতনা সব কিছু দিতে বলেছিল। এরপর সে গুমানকে সব জিনিস দিয়ে দেয় আর বলে কাংবিতনা তাকে এইসব এখানে পৌঁছে দিতে বলেছিল। সেখানে থাকা মেয়ে অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে জাজ কাংবিতনা কোথায়। হানদাওন বলে আমি জানি না, উনি কোথাও যাওয়ার জন্য অনেক তাড়াহুড়া করছিল। এরপর আমরা কাংবিতনাকে দেখি যে একজন মেয়ের সাথে দেখা করতে চার্চে আসে। ওই মেয়ের নাম জামিন ছিল। সে অনেক কান্না করছিল। কাংবিতনা পিছন থেকে বলে গড অনেক রুড, কারণ সে আমাদের সবই শুনে কিন্তু কিছুই করে না। জামিন বলে আপনি কে? কাংবিতনা বলে আমি জাজ কাংবিতনা, আর আমি তোমার কেসটা নিতে যাচ্ছি। জামিন বলে আপনি কিভাবে জানলেন আমি এখানে? কেউ কি আমাকে ফলো করছে? কাংবিতনা বলে এমনটা কিছুই না। একজন জাজ হওয়ার খাতিরে আমি শুধু এই কেসের সত্যটা জানতে চাই। জামিন বলে আমি অলরেডি পুলিশকে সব সত্য বলে দিয়েছি আর নন পানিশমেন্ট লেটারও সাবমিট করে দিয়েছি। কাংবিতনা বলে ও তোমাকে এত মেরেছে, এত খারাপ অবস্থা করে দিয়েছিল, আর তোমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল, তাহলে তুমি ওকে মাফ কিভাবে করতে পারো? তখন আমাদের পাস্টের সেই সিনগুলো দেখানো হয় যখন জামিনের বয়ফ্রেন্ড তাকে অনেক খারাপভাবে মারছিল। কাংবিতনা বলে তুমি মিথ্যা বলছো যে তুমি ওকে মাফ করে দিয়েছো। জামিন বলে না, আমি এটাই চাই যে ওকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হোক। কাংবিতনা বলে তুমি ভয় না পেয়ে যদি আমাকে সব সত্যিটা বলো তাহলে আমি কাল সঠিক ডিসিশন নিতে পারবো। জামিন বলে এখন আমি আর কিছুই বলতে চাই না। এরপর সে সেখান থেকে যেতে লাগে। কাংবিতনাও তার পিছে পিছে আসে আর বলে কাল প্রথম ট্রায়াল, আর যদি তুমি এমনই করো আমাকে নন পানিশমেন্ট লেটার অ্যাকসেপ্ট করে নিতে হবে। জামিন বলে আমিও তো এটাই চাই, আর এজন্যই আমি এটা সাবমিট করেছি, তাই প্লিজ আপনি আমাকে একা ছেড়ে দিন। কাংবিতনা বলে দেখো আমি একজন জাজ, তাই আমাকে সঠিক ডিসিশন নিতে সত্যটা জানতে হবে। জামিন বলে আপনি জাজ হলেও আমাকে জোর করার কোনো অধিকার নেই। তখন সেখানে দুইজন পুলিশ চলে আসে। জামিন বলে স্যার এই মেয়ে আমাকে ফলো করছে। কাংবিতনা বলে অফিসার আমি একজন জাজ। তখন পুলিশ কাংবিতনার কাছে তার গভর্নমেন্ট আইডি দেখতে চায়। কাংবিতনা তার পকেট চেক করে তখন মনে পড়ে সে তার সব জিনিস হানদাওনকে দিয়ে দিয়েছিল, তার আইডিটাও দিয়ে দিয়েছিল। সে বলে এখন আমার কাছে সেই আইডি নেই, তাই আপনি আমার পার্সোনাল আইডি চেক করতে পারেন। সে তার ব্যাগের সব জিনিস নিচে ফেলে দেয় যেন এই সুযোগে জামিনের সাথে কথা বলতে পারে। তখন অফিসার তার মেডিকেল হেলথ রিপোর্টও দেখতে পায়। তখন পুলিশ বিতনাকে বলে ম্যাম আপনাকে আমাদের সাথে যেতে হবে। এরপর আমরা হানদাওনকে পুলিশ স্টেশনে দেখি। তখন মিস কিম তাকে পিছন থেকে হাগ করে। হানদাওন বলে আপনি এটা কি করছেন? মিস কিম তাকে মারতে মারতে বলে একজন মা কি তার ছেলেকে হাগও করতে পারবে না? আর বলে তুমি ট্রায়াল জিতে গিয়েছো, কিন্তু নেক্সট থেকে আরো সাবধানে থেকো। তোমার ক্রিমিনালদের ধরার জন্য বেস্ট ট্রাই করতে হবে, তার মানে এই না যে তুমি তোমার নিজের লাইফ রিস্কে ফেলে দিবে। তখন সেখানে আরো দুইজন অফিসার্স আসে আর বলে জামিন পুলিশকে ইনফর্ম করেছে কেউ তার পিছু করছিল। মিস কিম বলে মুন জিয়ং তো জেলে, তাহলে তাকে আবার কে ফলো করছে? অফিসার বলে তাকে এখানে আনা হয়েছে, কিন্তু মনে হয় সে মেন্টালি সিক। তখন সেখানে পুলিশ অফিসার কাংবিতনাকে নিয়ে আসে। ওকে দেখে হানদাওন অবাক হয়ে যায়। কাংবিতনা হানদাওনকে দেখে বলে নোভেল পুলিশ ক্রাইম ইনভেস্টিগেশন টিম 2 এর লিউটেন্যান্ট হানদাওন না তুমি? এইটা শুনে হানদাওন ভাবে ও তো সত্যিই সব মনে রেখেছে। এরপর হানদাওন কাংবিতনার সব ইনফরমেশন নিচ্ছিল। তখন কাংবিতনা বলে আমি ভেবেছিলাম আমরা ক্লোজ, আমরা কি ক্লোজ না? এইটা শুনে সব অফিসার হানদাওনের দিকে অবাক হয়ে তাকায়। হানদাওন বলে তোমরা যা ভাবছো তেমনটা না। এরপর সে কাংবিতনাকে জিজ্ঞেস করে সে জামিনকে কেন ফলো করছিল। কাংবিতনা বলে আমি জানতে চাইছিলাম ও সত্যটা কেন লুকাচ্ছে আর সে কেমন ফিল করছে। হানদাওন বলে আপনি এইসব জেনে কি করবেন? কাংবিতনা বলে আমি শুনেছি এই কেসের ইনভেস্টিগেশন তুমিই করেছো, আর এই কেসের জাজ আমি। হানদাওন বলে মানে আপনি নন পানিশমেন্ট লেটারের জন্য ডাউট করছেন? বিতনা বলে আমি শুধু সত্যটা জানতে চাই, মিথ্যা না, কারণ সত্যটা জেনে অপরাধীকে শাস্তি দেওয়াই জাজের কাজ। এরপর স্টেশনের বাইরে হানদাওন কাংবিতনাকে তার মেডিকেল রিপোর্ট দেয় আর বলে এটা আমি কাউকে দেখাইনি। কাংবিতনা বলে আমাকে এভাবে দেখার দরকার নেই, কারণ একটা পাগল ডক্টর আমাকে এই রিপোর্ট দিয়েছে। হানদাওন বলে আমি দেখেছি কোরিয়ার সবচেয়ে বেস্ট হসপিটালের রিপোর্ট এটা।
কাংবিতনা বলে, তো ডিটেকটিভ, আপনার এই রিপোর্ট দেখে কি মনে হচ্ছে? হান্দাওয়ান বলে, আমি আপনাকে বাচ্চাদের সাথে বলতে দেখেছিলাম আপনি একজন ডেমন। বিতনা বলে, তাহলে কি আমার ট্রিটমেন্ট দরকার? হান্দাওয়ান বলে, আমি জানি না ডেমন এক্সিস্ট করে কি না, কিন্তু এটা জানি গড এক্সিস্ট করে না, নয়তো দুনিয়ায় এত ক্রাইম থাকতো না। বিতনা বলে, তুমি ভুল ভাবছো, কারণ এই সবে গড বা ডেমনসের কোনো হাত নেই। মানুষ নিজেরাই এত ক্রাইম বানিয়ে ফেলেছে। তাছাড়া তুমি আমার অ্যান্সার দাওনি, আমার কি ট্রিটমেন্ট দরকার মনে হয়? হান্দাওয়ান বলে, আমার কিছু যায় আসে না আপনি যেমন নাকি হিউম্যান। আমি শুধু এতটুকু জানি আপনি একজন সাকসেসফুল জাজ। কাংবিতনা স্মাইল করে বলে, তুমি ডিরেক্ট অ্যান্সার দিতে পারছো না, যাই হোক বাদ দাও। হান্দাওয়ান বলে, কালকে ট্রায়াল আপনি প্লিজ সঠিক ডিসিশনটাই নিয়েন। সিন চেঞ্জ হয় পরের দিন ট্রায়ালে। প্রসিকিউটর বলে, ডিফেন্ডেন্ট মুন জিয়ং তার গার্লফ্রেন্ডকে অক্টোবর 2023 থেকে ডিসেম্বর 2023 এর মধ্যে 3বার অনেক খারাপভাবে মেরেছে। যখন ভিকটিম ব্রেকআপ করতে চায় তখনও সে তার গার্লফ্রেন্ডকে অনেক খারাপভাবে মারে আর তাকে মেরে ফেলার হুমকিও দেয়। কাংবিতনা বলে, ডিফেন্ডেন্ট কি তুমি এইসব চার্জ কবুল করো? মুন জিয়ং এর লয়ার বলে, মারামারির চার্জেস আমরা মেনে নিলেও হুমকি দেওয়ার চার্জেস মানি না, কারণ ভিকটিম যে নন পানিশমেন্ট লেটার দিয়েছে তাতে এটা প্রমাণ হয়ে যায়। প্রসিকিউটর বলে, তখন ভিকটিম অনেক ভয় পেয়েছিল। লয়ার বলে, সেটা প্রসিকিউশনের একটা মাত্র ট্রিক্স। কাংবিতনা বলে, ঠিক আছে, এখন এভিডেন্স দেখানো হোক। প্রসিকিউটর বলে, আমাদের কাছে ফটোস আছে যেগুলো ভিকটিমকে অ্যাসল্ট করার পরপরই নেওয়া হয়েছিল। এরপর সেই ফটো দেখানো হয়, যেটা দেখে ক্লিয়ার হয়ে যায় চামিনকে মুন জিয়ং অনেক খারাপভাবে মেরেছে। কাংবিতনা মুন জিয়নকে জিজ্ঞেস করে, তুমি ওকে কেন মেরেছ? মুন জিয়ং বলে, আমাদের শুধু একটা ফাইট হয়েছিল আর আমি তার কাছে অনেকবার মাফ চেয়েছিলাম, কিন্তু সে বারবার ব্রেকআপের কথা বলছিল, তাই আমি রেগে ওর উপর হাত তুলে ফেলি। আমি কবুল করি আমি ওকে মেরেছি, কিন্তু আমি ওকে মেরে ফেলার হুমকি দেইনি। প্রসিকিউটর বলে, যখন সে ব্রেকআপ করতে চেয়েছিল তুমি বলেছিলে ঠিক আছে দুইজন একসাথেই মরে যাই, এটা কি হুমকি না? মুন জিয়ং বলে, তখন আমি অনেক ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম ব্রেকআপ করা থেকে ভালো হবে দুইজনই মরে যাই, কারণ আমি ওকে অনেক বেশি লাভ করি। আমি শুধু রিকোয়েস্ট করছিলাম যেন ও আমাকে ছেড়ে না যায়। এইসব বলে মুন জিয়ং কান্না করতে লাগে। কাংবিতনা তাকে চুপ করতে বলে, তবুও মুন জিয়ং চুপ করে না। তখন কাংবিতনা ধমক দিয়ে বলে, বললাম না চুপ করো। তখন মুন জিয়ং চুপ হয়ে যায়। কাংবিতনা বলে, তুমি চাও চামিন মরে যাক তাই না? মুন জিয়ং বলে, এমনটা না, যদি আমার সাথে থাকা চামিনের জন্য এতটাই কষ্টকর হয় তাহলে আমি আর কখনো তার আশেপাশেও যাব না। প্রসিকিউটর বলে, ডিফেন্ডেন্ট যা করেছে তার জন্য অন্তত তার 1 বছরের জেল হওয়ার কথা। কাংবিতনা মুন জিয়ং এর কাছে তার ফাইনাল স্টেটমেন্ট চায়। মুন জিয়ং বলে, আমি জানি আমি ওর সাথে আর কখনো দেখা করতে পারবো না, আমি শুধু এতটুকু বলতে চাই আমি ওকে অনেক বেশি লাভ করি। এইসব শুনে কাংবিতনা বলে, আজকের ট্রায়াল এখানেই শেষ হচ্ছে, আমরা নেক্সট ট্রায়ালে ডিফেন্ডেন্টের শাস্তির ব্যাপারে জানতে পারবো। এরপর যখন মুন জিয়ংকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন চামিনের বাবা মা সেখানেই ছিল। মুন জিয়ং তাদের বলে, আমি আপনাদের কিছু বলতে চাই। চামিনের আম্মু বলে, কিন্তু আমরা কিছুই শুনতে চাই না। মুন জিয়ং তাদের সামনে মাথা নিচু করে মাফ চায়, কিন্তু সে আবার মাথা উঠানোর সময় ডেভিল স্মাইল করে বলে, চামিন ঠিক আছে তো তাই না? তার এমন স্মাইল দেখে চামিনের আব্বু আম্মু আর হান্দাওনও অনেক অবাক হয়ে যায়। এরপর আমরা কাংবিতনাকে তার অফিসে দেখি। গুমান তাকে জিজ্ঞেস করে সে মুন জিয়ংকে কি শাস্তি দিবে। কাংবিতনা বলে, ও চামিনকে লাভ করে তাই মেরেছে, এইটা বলার জন্য 1 বছর, আর সে কোর্টে এসে আজিরা পেচাল করার জন্য 1 বছর, টোটাল 2 বছরের শাস্তি দিব। গুমান বলে, মনে হচ্ছে এই কেসেও আমাদের কোনো লাভ হবে না। কাংবিতনা ফ্রাস্ট্রেট হয়ে বলে, ঠিকই বলেছ, যদি এভাবেই চলে 1 বছরে আমি আমার মিশন কখনোই কমপ্লিট করতে পারবো না। গুমান বলে, এই ট্রায়ালের মাধ্যমে আমরা আমাদের মিশন কমপ্লিট করতে পারবো না। কাংবিতনা বলে, তোমার কি মনে হয় আমি অন্য কোনো ওয়ে খুঁজিনি? কিন্তু ট্রায়ালের মাধ্যমেই আমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে। গুমান বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা যদি এমন সিরিয়াল কিলারকে খুঁজি যে 10 জন লোককে মেরেছে, তাহলে তো সে একাই 10 জনের ক্রাইম করেছে, আর ওকে মেরে নরকে পাঠালে আমাদের মিশন একবারে কমপ্লিট হয়ে যাবে। কাংবিতনা বলে, এমন কি কোনো ক্রিমিনাল আছে যে 10 জনকে মেরেও ধরা পড়েনি? গুমান বলে, আমারও মনে হয় এমন কোনো ক্রিমিনাল নেই, কারণ আজকাল অনেক সিসিটিভি ক্যামেরাস হয়ে গিয়েছে, তাই একটা ক্রাইম করলেই পুলিশ তাকে ধরে ফেলে। এইসব শুনে কাংবিতনা অনেক রেগে যায় আর বলে, আজিরা পেচাল না করে এখান থেকে যাবি? গুমান ভয় সেখান থেকে চলে যায়। তখন কাংবিতনার কাছে হান্দাওনের কল আসে। হান্দাওন বলে, আমি আপনাকে মুন জিয়ং এর ব্যাপারে কিছু বলতে চাই। এরপর কাংবিতনা তখনই হান্দাওনের কাছে যায়।
হানদাউন বলে সে মুন জিয়ংকে চামিনের প্যারেন্টসের সাথে কথা বলতে দেখেছে আর তারা অনেক ভয় পেয়েছিল। তখন মুন জিয়ং ডেভিল স্মাইল করে চলে যায়। আমার মনে হয় সে বাইরে এসে চামিনকে মারার ট্রাই করবে। এরপর কাংবিতনা চামিনের প্যারেন্টসের সাথে দেখা করতে যায়। সেখানে কাংবিতনা তাদের কথা শুনে ইমোশনাল হওয়ার নাটক করে আর বলে আপনারা আমাকে সব খুলে বলুন, তাহলে আমি হেল্প করতে পারবো। সিন চেঞ্জ হয়। আজ এই কেসের শেষ ট্রায়াল। সবাই ভাবে মুন জিয়ং এর জেল হবে। কাংবিতনা বলে মানলাম সে অপরাধ করেছে, কিন্তু সে তার ভুল স্বীকার করেছে আর তার জন্য নন পানিশমেন্ট লেটারও দেওয়া হয়েছে, তাই তাকে 3 মিলিয়ন ওন পে করতে হবে। এই ডিসিশন শুনে সবাই অবাক হয়ে যায় আর মুন জিয়ং অনেক হ্যাপি হয়। এরপর কাংবিতনা চলে যাওয়ার সময় হানদাউন তাকে জিজ্ঞেস করলে বলে আমি তাকে শাস্তি আইনের হিসাবে দিয়েছি, এটা ছাড়া আমার আর কিছু করার নেই। সিন চেঞ্জ হয়। মুন জিয়ং জেল থেকে বের হতেই হানদাউন তাকে ওয়ার্ন করে দেয় যেন সে চামিনের আশেপাশেও আর না যায়। এরপর হানদাউন চামিনের বাসায় যায়। সেখানে অলরেডি চামিনের প্যারেন্টস ছিল, কিন্তু চামিন নিজেকে লক করে রেখেছিল। তার প্যারেন্টস তাকে তাদের সাথে থাকতে বলে, কিন্তু চামিন তাদেরকে চলে যেতে বলে। উপায় না পেয়ে তারা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর চামিনের ভয় একটু কম হয়, তাই সে এখন বাইরে যেতে চায় আর সে তার বাবা মাকে কল করে বলে তাকে নিয়ে যেতে। অন্যদিকে কাংবিতনা অনেক রেগেছিল আর বলছিল মুন জিয়ং সেই মেয়েকে এখনো কেন মারছে না। এরপর সে একটা মিররে মুন জিয়ংকে দেখে যে চামিনকে মারার জন্য হাতুড়ি নিচ্ছিল। এইটা দেখে কাংবিতনা স্মাইল করে। এরপর আমরা চামিনকে দেখি কেউ তার বাসার কলিং বেল বাজায়, কিন্তু ক্যামেরায় কাউকেই দেখা যায় না। তাই সে দরজা একটু খুলে দেখতে লাগে। তখন সেখানে মুন জিয়ং চলে আসে আর সে জোর জবরদস্তি বাসায় ঢুকে পড়ে আর চামিনকে অনেক খারাপভাবে মারতে লাগে আর বলে সে যেন এই ব্যাপারে কাউকে কিছু না বলে। সে যদি কাউকে কিছু বলে তাহলে তার প্যারেন্টসকে মেরে ফেলবে আর সে এভাবেই তার সাথে মাঝে মাঝে দেখা করতে আসবে। মুন জিয়ং চলে গেলে চামিন এইসবে টায়ার্ড হয়ে ফাঁসি দিতে যায়। অন্যদিকে কাংবিতনা ভাবে মুন জিয়ং হয়তো চামিনকে মেরে ফেলেছে আর সে হ্যাপিলি মুন জিয়ং এর কাছে যেতে লাগে। এরপর রাস্তায় সে মুন জিয়ংকে দেখে। কাংবিতনা তাকে তার কাছে ডাকে আর ম্যাজিক্যাল নাইফ বের করে। এর সাথে আমাদের পার্ট 2 শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।